করছি না, সকাল থেকে মেয়েটার পাত্তা নেই। এদিকে বেলা দুপুর হতে চললো। না না, আমি আর দেরি করব না, আমি আমার পুজোটা সেরে নিই। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরতে করুণা ধারায় ঝড় প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও বাপরে বাপ, এই বন্ধু পর্বত বয়ে বয়ে আর পারছি না। বারবার সেই সকাল থেকে বাজারে যাচ্ছি আর আসছি, তবু আমার বাজার করা শেষ হলো না, তাই তো? হ্যাঁ বৌদি। আচ্ছা, তোমাদের আক্কেলখানা কি বলো তো? এত সময় ছিলে কোথায়, আর তোমার দাদাই বা কোথায়? বাজারে দাদা বললে মাছ কম পড়ে গেছে, তাই আরো মাছ আনতে হবে, মিষ্টি আনতে হবে। শুধু মাছে মান রাখা দেয়, সুতরাং মাংস না হলেই নয়, তাই তো? ঠিক বলেছে বৌদি, ঠিক বলেছে। কিন্তু এত বেলায় তোমরা মাংস এনে কি কেলেঙ্কারিটা করলে বলো তো? এদিকে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে, আমি যে এখন কি করি। ও জয়া, মেয়েটার কোনো পাত্তাই পাচ্ছি না। জয়া, জয়া, ও জয়া, আরে ও কি? আরে ঠাকুরপো, দেখো দেখো দেখো। কি বৌদি? ওই দেখো, কি দেখলে বলো তো? দেখেছি দেখেছি, একটা পেদনি। পেতনি? হ্যাঁ পেদনি, একটা জলজাত পেদনি পেয়ারা গাছের মগডালে বসে পেয়ারা চিবোছে। হায় হায় হায়, কি অলক্ষণে কাণ্ড! এরপরেও তোমরা বলবে ওই মেয়ে বিয়ে করে ঘর সংসার করবে? মানে জয়ার আজ পাকা দেখা আশীর্বাদ, আর 10 দিন পরে বিয়ে। সেই মেয়ে কিনা? হায় 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 হায়, দোহাই দোহাই তোমার ঠাকুরজি, আজকের দিনে পেয়ারা গাছে উঠে পেয়ারা চিবোলে? হায় হায় হায়, কি হবে? আরে লোকে আমাকে মন্দ বলবে, তাই না বৌদি? আরে বলবেই তো, এখনই পাত্রপক্ষ মানে সেই ভদ্রলোকেরা যদি এসে দেখেন একটা ঢেঙ্গি মেয়ে পেয়ারা গাছের মগডালে বসে পেয়ারা চিবোচ্ছে, তাহলে তোকে আশীর্বাদ করা তো দূরের কথা, আমার তো মুখ দর্শন করতে কেউ এ বাড়িতে আসবে না। বুঝেছিস মুখপুরি? খুব বুঝেছি তো, খুব বুঝেছি, খুব ভালোই হবে। দাদা অযথা চিন্তার হাত থেকে মুক্তি পেয়ে যাবে, আর কিছু টাকাও দাদার বেঁচে যাবে। তাতে দাদাকে বলে আমি কোনো লাভ হবে না রে বোন, কোনো লাভ হবে না। দাদা, এই দেখ, অমনি তোর মুখ কানা আধার হয়ে গেল। আরে তুই বুঝছিস না কেন?
আমি কি তোকে ওই বনবাসে পাঠাচ্ছি দাদা নাকি হাত পা বেঁধে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি? দাদা ভাবিস নে জয়া, ভাবিস নে। লাখপতির হাতে তোকে তুলে দিতে না পারলেও ভালো বর তোর কপালে জুটেছে। দাদা তুই সুখী হবি বোন, তুই সুখী হবি। কিন্তু দাদা তোমরা সব চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দাদা, আরে যাও যাও যাও। এই যে বিশু, তাড়াতাড়ি তুই ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে যা। ভদ্রলোকরা বাস থেকে নামলে বলতে হবে না দাদা, বলতে হবে না, অমনি আমি খপ করে ধরে ফেলবো। কি ধরবে? কি ধরবে ঠাকুরপো? জামার কলার? না, হাত। আমার এই বেকার জীবনে এতদিন পর একটা কাজের মতো কাজ পেয়েছি বৌদি। তাই তো তোমার মহত্বের কাছে মাথা নত করে আমি সেই ভদ্রলোকদের হাত ধরে বলবো, কি বলবি? আপনারা আসুন আমার দাদা কাশীনাথ রায়ের স্বপ্নের কুড়িটাকে ফুটিয়ে তুলতে। আপনারা আসুন আমাদের বাড়িতে। বিশু, ছোটদা বো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো করে খালি। আজকের এই আনন্দের দিনে তোমাকে খুশি করতে আর আমার এই মা মরা বোনটার বুকে হাসি ফুটে তুলতে আমার এই শক্তি সামর্থ্য গান করে দিয়ে আমি আমি তোমার পাশে থাকতে চাই দাদা, আমি তোমার পাশে থাকতে চাই। আরে থাকবি বলছি, নিশ্চয়ই থাকবি। দাদা তোরা যে আমার এক একটা পাঁজর এই যে কল্যাণী, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আরে যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে ওই রান্নাটা ছেড়ে নাও। দাদা ঠাকুরজি, এই ফাঁকে তুমি গাটা ধুয়ে নাও, আমি ততক্ষণ বরণ ডালাগুলো গুছিয়ে ফেলি। বৌদি বৌদি আজ যে আমার কি আনন্দটাই না হচ্ছে। সেই ছোট্ট জয়া আর 10 দিন পরে লাল বেনারসি পরে রক্তে রাঙা সিঁদুর রাঙিয়ে কোণে বউ সেজে সে আমাদের ছেড়ে চলে যাবে। দাদা আমার বিয়েতে তোমার অনেক দেনা হয়ে যাবে, তাই না দাদা? একদম সব কথা ভাববি না বোন। তুই শুধু হাসি মুখে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করবি, দাদা আর আমি দেখবো আর লোকের কাছে শুনবো খুব সুখে আছে। আর তাতেই আনন্দে আমার এই বুকটা একেবারে ফুলে ফেপে উঠবে। দাদা আমি হাসতে হাসতে প্রতিবেশীদের বলবো, তোমরা শোনো গো, অনেক দুঃখের পথ অতিক্রান্ত করি আমার বোন জয়াকে আমি সুখী করতে পেরেছি। জয়ার স্বপ্ন দিয়ে গড়া তার মনের মিলনটাকে ভাঙিয়ে দেবার আগে ভেঙে চুরমার হয়ে গেল দাদা। কিরে বিশু, ছোটদা ছোটদা ওই ভদ্রলোকটা এসে গেছে বুঝি? না দাদা না, এই নাও দাদা তোমার দেয়া আশীর্বাদের আংটি। এ কি? এই আশীর্বাদের আংটি ফিরিয়ে দিয়েছে ওরা? হ্যাঁ দাদা। কেন 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 ফিরিয়ে দিয়েছে? কত টাকা নগদ দিতে রাজি হয়েছিল তুমি? 1 লক্ষ টাকা, আর সোনা 7 ভরি সোনা। আর ধান সামগ্রী। দাদার ইচ্ছে মতো। তারা যে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে দাদা।
হারিয়ে ফেলে না বৌদি। এমন ঘটনা আমাদের এই সংসারে প্রথম ঘটল না। পোনা যৌতুকের সর্বনাশার প্রথার আগুনে কত সুখের সংসার পুড়ে ছাই হয়ে গেছে, কত সবুজ প্রাণ হারিয়ে গেছে এই দেশের মাটিতে, কত নিষ্পাপ মেয়ের জীবনে নেমে এসেছে মৃত্যুর লাঞ্ছিকা। কি করবি রে হতভাগী, তুই খান রে, তুই বিয়ে হবে না, তার স্বপ্নের সৌধ বলার আগে ভেঙে খান খান হয়ে গেল। ওগো, তুমি আমি বলে দাও আমি এখন কি করব? আমি কিচ্ছু ভাবতে পারছি না কল্যাণী, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমার সমস্ত গুলিয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ অসহায়। এই তো পৃথিবীটা এখনো ভূমিকম্প হয়নি। তুমি, আমি, দয়া, আমরা সবাই মানুষ আছি, আমরা সবাই তুমি কোথায় যাচ্ছ? আমি ওই গোবিন্দপুরে যাচ্ছি, বিজন বাবুর বাড়িতে। সেখানে কি? আমি তাকে জিজ্ঞাসা করব, কেন কথা দিয়ে, কেন ভেঙে দিলে, কেন আমার এই আনন্দের হাটে সহসা বাজিয়ে দিলেন নিরাশার বেদনা। তারা তো পত্রে জানিয়ে দিয়েছে দাদা। তবু রে বোন, আমাকে যেতে হবে। আমি প্রয়োজনে ওই বিজন বাবুর হাতে ধরে আমি তাকে বোঝাবো, তাতে যদি না হয় আমি তার পায়ে ধরে না, আমি তবু তার মুখে হাঁটি বিলিয়ে দেব না। দাঁড়াও দাদা। তুই হাতটা ছেড়ে দে। না, তাহলে তুমিও শুনে যাও দাদা। আমার সুখের জন্য তুমি যদি অর্থ বিশ্বাস নর মাংসের অভিযান অর্থার কাছ থেকে আমার সুখটা তুমি ভিক্ষা করতে যাও, তাহলে তুমি ফিরে এসে আমার মরা মুখ দেখবে। যারা সামান্য কোটা টাকার জন্য বিয়ে ভেঙে দিতে পারে, যারা তোমার দেওয়া আশীর্বাদের আংটি পেরিয়ে নিয়ে বলতে পারে বিয়ে হবে না, আমি সেরকম একটা অর্থ পেশার নর মাংসের বিচ্ছানের গলায় আমি কিছুতেই মালা পরাতে পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। অনেক ফুল তো ফোটে বৌদি বনে, কিন্তু সেই ফুল তো অকালে ঝরে যায় গো বৌদি। আমি তো সেই ঝরে যাওয়া ফুল গো বৌদি, আমি যে সেই ঝরে যাওয়া ফুল। কেউ হাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারবানায়, কেউ বা দুহাতে কেবলই নিতে চায়, কেউ কিছু দিতে নয় সবই যে নিতে চায়। সুখী তো সকলে হতে চাই দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ যে দুঃখী তাই, সকলে হইতে চায় কেউ যে সুখী হয়, কেউ যে আবার দুঃখী যে রয়ে যায়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেবতার দুটি পায়,
সমাধির বেদিটায় ঝরে যায় একজন, সব ফুল দেবালয় পারি না তো যেতে হয়, সব লাল পাথরে তো চুলি হতে পারে না। জোর খবর, মজার খবর, সানাই বাজবে, লাল টুকটুকে বউ আসবে, লুচি সন্দেশ হবে ছড়াছড়ি, কালিয়া পোলাও মাংস যাবে গড়াগড়ি। হ্যাঁ, এই যে দাও, তুমি এসে গেছো। আমি যে কখন থেকে তোমাকে খুঁজছি। কেন গো দিনু বাবু, সহসাই অধীনের প্রতি এত দয়া কিসে? তোমার বের জন্য গো। গিন্নিমা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল কিনা তাই। কত কন্যাদায়গ্রস্ত পিতামাতার পত্র এসেছে বুঝি? হ্যাঁ, গিন্নিমা তো বলে পাঠালেন। তোমার গিন্নিমাকে গিয়ে বলো গে যাও, 9:40 ট্রেনে আমাকে আর দীপককে মালদায় পৌঁছাতেই হবে। এই সময় পত্র দেখে কোনে বাছাই করার সময় আমার নেই। দীপক বাবু তোমার সঙ্গে যাবে? কবে? সেই তো টিমের সেরা প্লেয়ার দীপক না গেলে খেলাই হবে না। দীপক, আরে দীপক, কাল গেলে হতো না, কাল গেলে হতো না। গবেট, কাল যে আমাদের ফাইনাল খেলা, ওসব খেলাধুলা ছেড়ে ভালো মেয়ে থেকে বে করে সংসারে মন দাও দেখিনি। বিয়ে, আই মিন ম্যারেজ। অনেকদিন আগে হয়ে গেছে দিনুরা, অনেকদিন আগে হয়ে গেছে। সে কি বলি, তোমার বইয়ের নামটা কি? তার নাম গোলাকার সুন্দরী। হ্যাঁ, এ আমার নাম হয় নাকি? হ্যাঁ, তার মানে ফুটবল। ফুটবল। হাজার হাজার দর্শকের সামনে যখন একে নিয়ে আমি প্রেমালাপ করি তখন কি মজাটাই না হয়। বাবু, ইস, বকর বকর করতে করতে দেরি হয়ে গেল। চলে গো দিনু বাবু, গুড বাই। দাঁড়া, এই ফটোগুলোর মধ্যে থেকে তুই বেঁচে দিয়ে যা। আবার ফটো মন দিয়ে পছন্দ করে দাও দাদা বাবু, যেন বউ দেখে কেউ মুখ ফেরাতে না পারে। আমি চললাম গিন্নিমার মাঠে তেল কিনতি। হ্যাঁ, এই দেখ, এটা হলো বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত ব্যবসায়ী সুমতি হালদারের কন্যা মিস মালবিকা হালদার। ইস, কি বিশ্রী ভাবে কাজল টেনেছে। তার মানে টেরা। টেরা? হ্যাঁ, কি বলছিস তুই? না না, এটা হলো হরিণী নয়না। নিয়ে এসো তোমার স্কেল কম্পাস, আমি মেপে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই ছবিটা দেখ। এটা চুল নেই মা, চুল নেই। চুল নেই? আরে আমি নিজে গিয়ে দেখে এসেছি, এক মাথা ভর্তি ঘন কালো চুল। পর চুল মা, পর চুল। দেখছো না? দেখো দেখো, মাথার মধ্যে একটা 5 নম্বরের ফুটবল ঢোকানো আছে, দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই শেষ ছবিটা দেখ। ও হাতে নিয়ে দেখতে হবে না মা, হাতে নিয়ে দেখতে হবে না। আমি দূর থেকে দেখে বেশ বুঝতে পেরেছি ডিভোর্সি না বিধবা। তাহলে এবার কি হবে সৌমেন? যথারীতি সব করে বাতিল। তাহলে তোর বিয়ে সময় হলেই হবে মা, তুমি কিচ্ছু ভেবো না। আরে বাবা, তোমার ছেলে তো আর ফেললো নয়, বিএসসি পাশ করে বেরিয়েছে, বাপের অগাধ সম্পত্তির মালিক। মেয়ের বাপের কাছে একেবারে লোভনীয় পাত্র। মা তুমি দেখে নিও, একেবারে লোভনীয় পাত্র। অর্থাৎ লক্ষ্মীর সাথে সাথে একেবারে ঘর তুমি ভরিয়েই পাবে। ভগবান যেন তাই করে রে, তাই করে। কারণ সেই ছোটবেলায় তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোকে আমি মানুষ মা। করেছি, তাই তো শেষ জীবনে ছেলে বউ নাতি নাতনিকে দেখে যেতে পারলেই আমি বাঁচি। মা, তবে হ্যাঁ, বিনা পণে যৌতুকে কিন্তু আমি পরের বাড়ি মেয়ে ঘরে তুলবো না। কম করে 5 লাখ টাকা আর 20 মণ সোনা নিয়েই আমি ছাড়বো। সোনার গৌরা মেয়ের বাবার কাছ থেকে আদায় করতেই হবে দিদি। কেন করবো না বল? আমার ছেলে কি পার যোগ্যী নয়? তাই বলে ভাগ্নের বিয়েতে? তোমাদের কিসের অভাব বলতে পারো মা? তাহলে কি তুমি বিনা পণে বিনা যৌতুকে বিয়ে করবে নাকি ভাগ্নে? পনের লোভে নিজেকে বিক্রি করা উচিত নয় মামা। তুই থাম সৌমেন। আহা, কথার কি ছিনি? বলি তোর এই উদারতার দাম এই পৃথিবীতে কেউ দেবে না দাম। কেউ নাকি? তবু তো
তবু তো মানবিকতার কাছে আমি ঋণী সাজতে পারবো না মা। দিদি রে, তুই বলিস এক ভাগ্নি বারে তার উল্টো, মানে হলো না তোদের ওই দীপক ছোড়াটা। সৌমেনের মাথাটা চিবি চিবি খাচ্ছে তা আমি জানি। না না না, দীপককে তোমরা দোষ দিও না মা, দীপককে তোমরা দোষ দিও না। দীপক আমার পিস্তুত ভাই, বড় শান্ত শিষ্ট ছেলে, আজ অভাবে ফেরে হয়তো মানে সংসারে পড়ে আছে। যাক সে কথা। মা, একটা কথা মনে রেখে দিও, চাকরি না করলেও বাপের ব্যবসার সম্পত্তি যখন আছে তখন বিয়েতে আমার অমত নেই। কিন্তু কিন্তু কি ভাগ্নে, কিন্তু কি? পনের লোভে আমার নিজের সংসার আর আমার নিজের জীবনটা আমি আমি শেষ করতে চাই না মামা। তার মানে কি একটা বিক্রি করে বিয়ে ঘরে আনলে বুঝি ভালো হতো? মাগো, দেনা পাওনার মাপকাঠিতে ভালো মন্দের বিচার করো না। মনে রেখো, চাইলে টাকা পাওয়া যায় মা, কিন্তু কিন্তু মানুষের মন পাওয়া যায় না মা, মানুষের মন পাওয়া যায় না, সৌমেন! মানুষের মন পাওয়া যায় না। সৌমেন! হরি হে, পাপি তোরা। বুঝলি দিদি, আমার মনে হচ্ছে ভাগ্নে আমার অন্য কোনো মেয়ের সঙ্গে। তার মানে কি প্রেম করছে বলতে চাস? পাপি তোরা। ও কথা মুখে আনা পাপ দিদি, ও কথা মুখে আনা পাপ। তবে কথা কি জানিস, ওই আজকালকার ছেলে ছোকরারা যা করছে আর কি, ও যাকে বলে না লাভ, মানে পিরি। বললেই হলো, ঘরে তুলবে ভেবেছিস? ধুলো পায়ে দূর করে দেবো। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি সৌমেনের বিয়েটা দিয়ে দিতে হবে। শেষকালে পস্তাতে হবে দিদি, শেষকালে পস্তাতে হবে। কাজ সেরে ফেল দিদি, কাজ সেরে ফেল, নইলে বলা যায় না ভাগ্নে আমার হিরোর টুকরো ছেলে, কখন কোন মেয়ের বাম্মা ফাঁদ পেতে তাদের মেয়েকে ভাগ্নের গলা ঝুলে দেবে, ব্যাস তখন তোর মোটা পাওনাটা না একেবারে মাঠেই মারা যাবে। হ্যাঁ, এই এতদিনে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ। আর বলবি নাই বা কেন? কার ভাই সেটা তো দেখতে হবে। হ্যাঁ? তুই কিচ্ছু ভাবিনি দিদি, তুই কিচ্ছু ভাবিনি। এই এক মাসের মধ্যে যদি আমার ভাগ্নেকে বিয়ের পেড়াতে বসাতে পারি তাহলে তাহলে আমার মান থাকবে না সইমা। হরি হে। এই কি কাশীনাথ যে, কি ব্যাপার? অনেক দিন পর। বড় বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি সইমা। বিপদ? হ্যাঁ সইমা, শুধু সইয়ের ছেলে হিসেবে নয়, একজন ভগ্নিদায়গ্রস্ত দাদা হিসেবে আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। আমি শুনলাম সৌমেনকে আপনি নাকি বিয়ে দেবেন, তাই হ্যাঁ, আমি সৌমেনকে বিয়ে দিতে চাই। আমার বোন জয়ার জন্যে আপনি যদি সৌমেনকে ভিক্ষা দেন সইমা। পাপি দাঁড়াও, ভিক্ষা কেন বলছো, ভিক্ষা কেন বলছো? তোমার বোন জয়কে আমি দেখেছি, রূপে গুণে একেবারে লক্ষ্মী স্বরূপা। মত কর দিদি, মত কর, অমন হাজারে একটাও মেলে না। আরে বাবা, শুধু ঘরে লক্ষ্মী আনলে চলবে না, লক্ষ্মীর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ঘরও চাই। ভারতে আমি আমার সামর্থ্য মতো ভরিয়ে দেব সইমা। দেখো কাশীনাথ, আমি কি তোমার কাছে কিছু চেয়েছি বাবা? আমাকে কিচ্ছু দিতে হবে না। যা দেবে তুমি তোমার বোনের মঙ্গলের জন্য বোন ভগ্নিপতিকেই দেবে। কিন্তু দিদি, এবার নবকেষ্ট। হ্যাঁ কিন্তু দিদি, সৌমেন বলছিল এই ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সা। হ্যাঁ, 5 লাখ টাকা। 5 লাখ টাকা? আরে বাবা, আমাকে নয় বাবা, আমাকে নয়। দেখো বাবা, এই আত্মীয়র কাছ থেকে না টাকা পয়সা নেওয়াটা আমি আবার মন্দ কাজ বলে মনে করি। কি বল ভাই? 100 বার। তাছাড়া ছেলের বিয়ে দিচ্ছে বলে তো আমার দিদি তো কষায় নয় যে আত্মীয়র গলাটা একবারে ঢ্যাচাং করে। হে পাপি তোরা। তাহলে সইমা তুমি কিছু ভেবো না বাবা, তোমার মা নেই, তোমাদের মা বলতে তো আমি। সত্যি, আজ যদি সে বেঁচে থাকতো সইমা কত আনন্দ নাই পেত। ওরে মরলে মরলে হতো বাকি, অকালেই চলে। সইমা হ্যাঁ, কেঁদো না বাচ্চা, কেঁদো না। আমি আবার কারো কান্না সইতে পারি না। তাহলে তাহলে ওই কথাটাই রইল বাবা। দিতে হবে 5 লক্ষ টাকা। আমি কি এখনই তোমার কাছে চাইছি বাবা? যখন ইচ্ছা হয় তুমি দিও, আমি তোমাকে কোনো চাপ দেব না।
তাছাড়া তো আমাকে তুমি দিচ্ছ না, তোমার বোনের সুখের জন্য তুমি বোন ভগ্নিপতিকে দিচ্ছ। আর দেবে নাই বা কেন? আমার অমন রত্ন গর্বা ছেলে গর্বে ধরে বুঝছি বলেই তো। হ্যাঁ, একেবারে রত্ন গর্ভা। 100 বার তুই জানা, আরো 5টা ছেলেকে সৌমেনের সামনে দাঁড় করা দেখি। দেখ তো আমার সৌমেন ওই 5 লাখ টাকা পাওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, ঠিক আছে। বাবা কাশিনা, তুমি কিচ্ছু ভেবো না বাবা। তাহলে ওই পাকা কথাটাই রইলো। কেমন পাকা কথা? পাকা কথা। এবার কাজ শুরু। ভগবান, বুকে বল দিও ভগবান, আমি যেন হেরে না যাই। এই সংসার সমুদ্র মন্থন করে আমি যেন আমার মন জয়ার জন্য ওই অমৃত সুধা কুণ্ড তুলে আনতে পারি। অনেক আধার রাত্রি পেরিয়ে এই জয়ার মনের আকাশটাকে আমি যেন দিতে পারি ওই শান্তি রঙে, ওই শান্তি রঙে। পাপি তারাও পায়। দিদির কথা যতই আমি ভাবছি তত আমি শিউরে উঠছি। আমিও তালে আছি। সুযোগ বুঝে দিদি এই 5 ভরি সোনার হার আর লোহার সিন্ধুক চিঠি No mercy! ক্ষমা নেই, ক্ষমা করব না। ছোট লোক সহ্যর সীমা ছড়িয়ে গেছে। বেতন বরাবর নমন মানে প্রোডাকশনের ক্ষতি। অলরাইট, তেমন অবস্থা বুঝলে কারখানা আমি দুদিনে লক আউট করে দিয়ে ছোট লোকগুলোকে। না স্যার না, ওইভাবে আমাদের সংসারের বিপদ ডেকে আনবেন না স্যার। তুমি আমি চৌধুরী অ্যান্ড কেমিক্যালসের এক হতভাগ্য শ্রমিক। আমার নাম জীবন পুত্র। হ্যাঁ, ও অ্যাক্সিডেন্টে তোমার একটা পা হাত হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দেখুন, আমার হাতটা অনেক ক্ষতি হয়েছে, পাটাও অনেক ক্ষতি হয়েছে। ভেরি স্যাড, আই এম রিয়েলি ভেরি স্যাড। স্যার দয়া করুন স্যার, দয়া করুন স্যার। আমি অনেক চেষ্টা করে স্যার, আমি কারখানার ম্যানেজারের কাছে অনেক। তার জন্য আমি কি করতে পারি? পারেন স্যার, পারেন, অনেক কিছু করতে পারেন। আমাদের ভেসে যাওয়ার সংসারটাকে আপনি বাঁচাতে পারেন। তার জন্য কয়েকটা টাকা চাইছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি আমাকে কিছু টাকা দিয়ে আমাদের ওই ভেসে যাওয়ার সংসারটাকে বাঁচান স্যার। সেই জন্য বুঝি আমার কাছে এসে ধর্ণা দিচ্ছ? না স্যার, চাইছি স্যার। আমার বউটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে। ভেরি স্যাড। বিজে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। এখন তুমি যেতে পারো। না স্যার, না, আমি আপনার পায়ে ধরছি স্যার। আপনি আমাকে দয়া করুন স্যার। আমি আমার পায়ে ধরছি স্যার। লেবারদের অনুমত চললে কারখানা দুদিনে লটে উঠবে। পা ছেড়ে দাও বলছি, না হলে আমি দারুণ ডাকতে বাধ্য হব। দূরে যা ছোট লোক। আপনি আমাকে এইভাবে লাথি মেরে ফেলে দিলেন স্যার? তা তো দেবেন স্যার, তা তো দেবেন। আপনারা যে অনেক ধনী, অনেক বড় লোক। বেশ স্যার,
আমি আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার। আর চলে যাওয়ার সময় আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি স্যার। এদিন আপনার বেশি দিন থাকবে না স্যার। আর সেদিন সেদিন আমাদের মতো এই সমস্ত শ্রমিক আপনাদের মতো বড় লোকদের মুখের গ্রাস কেটে নিয়ে আপনাদের মুখের উপর প্রতিবাদ করে তারা গর্জে উঠে বলে উঠবে, সাবধান সাবধান ওরে সাবধান সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান, শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথের আগুয়ান। সাবধান সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান। এই দিন ফিরে আসবে স্যার। মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত। মুখোশের আড়ালে হেথায় শয়তান, মুখোশের আড়ালে হেথায় শয়তান, সেজে আছে ভগবান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথের আগুয়ান। সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান 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 ওরে সাবধান। ছোট লোকগুলো জানেন যে আমি চৌধুরী অ্যান্ড কেমিক্যালসের মালিক নরকের নটরাজ ইন্দ্রনীল চৌধুরী। বিংশ শতাব্দীর রাজপথ ধরে গণতন্ত্রবাদের লাগাম ছাড়া ঘোড়াটা ছুটছে। মেহনতি মানুষের সংগ্রামের লড়াই আর বাঁচার আন্দোলনকে পিছিয়ে মারব আমার এই পুষতন্ত্রের বুড়ের তলায়। তাদের সেঞ্চুরি কণ্ঠকে আমি স্তব্ধ করে দেব শোষণের চাবুক চলিয়ে। না, সবে একটু মুখে দিয়েছি, এমন সময় কৃপণ হচ্ছি এসে গেছে স্যার। কি জানাচ্ছে কৃপণ হচ্ছি? নো 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 নো, ডোংনুমি কেন? ইন্ডিয়া ফেমাস বিজনেস ম্যাগনেট মিস্টার কৃপণার্জিকে ডোংনুমে বসিয়ে রাখলে ইনসাল্ট আই মিন অপমান বোধ করতে পারে। তুমি আমার প্রাইভেট চেম্বারে নিয়ে আসতে পারতে। বলবেন স্যার? তুমি লোকালিটির ছেলে আছো তাই না? লোকালিটি ছেলে বলছেন কি স্যার? এই স্যার হিরো মস্তানকে চেনে না? এই এরিয়া মে কম আদমি আছে। তুমি ঠিকই বলেছো হিরো, বাট আমার চোখে জাস্ট লাইক এ লোটাস। আই মিন পুপ্পু, শিশির সিক্ত প্রভাতে আলোর পরশে ফোটা একটা সুন্দর কুসুম। কাশীনাথ রায়ের বোনকে আমি জানবাচ্ছি স্যার। স্নেক চালার আপনি দেখতে ঠিকার এখানে রায় ভাদরে ভরা নদীর উঠছে পুরো ঢেউ দেবে কাশীনাথ রায়ের বোনকে যাকে আমার হাতে তুলে দেবে।
না 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 ওইসব ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় কাকানো হট্টগোল লাগিয়ে আছে, তাই তুমি সময় মতো বললে স্যার, ওই কাশীনাথ রায়ের মন জয়কে আপনার হাতে তুলে দেবো। এই স্যার হিরো মস্তান পারে না। আরে আসুন আসুন কৃপানাথজি, গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং, নমস্তে চৌধুরী সাহেব। আপনি এবার কষ্ট করে এলেন কেন? আমি তো নিজেই যাবার জন্য আপনার কাছে আমি পা বাড়িয়ে নিয়েছিলাম। আরে ভাই, আপনি আমার ভাঙা পায়ে কষ্ট করে আমার কাছে যাবেন কেন? আমি তো নিজেই আপনার কাছে চালিয়ে আসিল। আপনি हमें तो कोटि कोटि रुपया नफा करिल पिछे 2 साल में। It is true. হিরো মস্তানকে বলতে হবে না, এই সারা কৃপানাথজি বাইরে মারানি বড় ব্যবসায়ীটা সময় মতো খাদ্য শস্য মজুত করে অসমানে বাজারে চড়া দামে বিক্রি করে মূল্যবান উঠছে মূল্যবান। আর তেমনি ওষুধের সঙ্গে বিষ মাখে ভেজাল ওষুধ মার্কেটে ছড়িয়ে দেয়, সারা রুপিয়া কামাচ্ছে। अरे वो सब तो क्या बात है? तार বিনিময়ে হবে তো ভগবান का मंदिर বানিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট রিলিফ ফান্ডে ফ্লাডের সময় আর যুদ্ধের সময় বহুত রুপিয়া भी দান করছে। Really? আপনি দাতা কর্ণ আছে। চৌধুরী স্যার, हमें अपना लोकालिटी থাকলো बहुत अच्छा জায়গা भी আছে। আপনার কারখানার আন্ডারগ্রাউন্ড में एक तो कोठी बनाए, আপনি আমার সাথে বিস্তার নামিয়ে করুন। আপনার সহত আমি পাবো তো? জরুর পাবে লেখে আধা আধে বোকরা भी হবে। ঠিক আছে, আপনি রীতাকে ফোন করুন, চলে আসুক আমাদের মঞ্চে। শ্রীরূপ, ব্যবস্থা করে রেখেছি স্যার। চৌধুরী স্যার, এ আমার পান্ডার भी আছে। ঠিক আছে, চুন্নি লাল আছে, ঠিক আছে ঠিক আছে, শুরু করুন আপনাদের পার্টি। ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, হাই ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি বিনা রাত কাটে না কাটে না কাটে না, ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা। এই শুনছো, আমি না সন্ধ্যায় উঠেছি, বাতাস এসে গন্ধ নিয়েছে তোমরা পাওনি। এই শুনছো, আমি না সন্ধ্যায় উঠেছি, বাতাস আমার গন্ধ দিয়েছে তোমরা পাওনি। হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি বিনা রাত কাটে না কাটে না কাটে না, ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি বিনা রাত
তবেই আমার ব্রেন বুঝবে হিরো সুরার শাখাই হচ্ছে এই পৃথিবীর মানুষ বধ করার প্রধান ওষুধ। সেই সুরার শাখায় নিয়ে আমি অনেক অনেক উপরে উঠতে চাই, আর এই খ্যাতি প্রতিষ্ঠার বেদিতে বসে আমি কোটি কোটি টাকা নাড়াচাড়া করে বসতে চাই এই বেদিতে। আর তথা যদি কেউ বাধা দিতে আসে, সেই বাধা আমি এমনি করে পিষে পিষে মারব। যাও যাও, প্রয়োজনে তোমাদের যেমন আমি খাতির করব, আর প্রয়োজন ফুরিয়ে গেলে এটা পাতার মতো ছুঁড়ে ফেলবো। ওই নাও 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 স্পিড। তার জন্য আগে থেকে চাউল রাখবেন বাবু, চাউল চাউল রাখবেন। চাউল কে তুই? সোনামণি গো বাবু, সোনামণি। ওই বর্ধমান কেতুয়া গ্রামের সোনামণি। চাউল বিক্রি করতে হাটে আইছিলুম, তা হাটে তো হাঙ্গামা হচ্ছে, তাই চাউল বিক্রি হলো নি, তাই বাড়ি ফিরে যাচ্ছিলুম। এক বাবু ডেকে আমাকে এই বাড়িতেই নিয়ে এলো। কি বললো? বললো চাউল রাখবেন বাবু, খুব সুন্দর চাউল, ধপে ভাত হবে, একেবারে মুক্তর দানা। বাড়িতে তোর কে আছে রে? ঘরে গত সালে তো বাবাটা ভুগে ভুগে সঙ্গে চলে গেল। ঘরে আছে একটা বুড়ো মা, একটা ছোট বোন, আর 10 বছরের একটা কোড়া ভাই। তোর বিয়ে হয়নি বুঝি? বিয়ে? লজ্জা দিবেন না গো বাবু, লজ্জা দিবেন নি। গরিব লোকের মেয়ে আমি, পরের জমিতে কাজ কাম করে খাই, বিনা পয়সায় আমাকে বিয়ে করবে কোন মরদ শুনি? কি বাবু, তুমি আমার সইটা দিকে আমার কাছে আছো কেন? এপ্রিলে তোর গায়ে থেকে এখন সোধা মাটির গন্ধ বেরোচ্ছে। ঠিকার কানা কত নাইস জনদরদী শিল্পীর হাতে পাথরের খোদাই করা কামনার প্রতিমূর্তি একদম ভালো নয়। নয় বুঝি? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসা লুকিয়ে আছে এই চোখে। আমার এই বুকে হাত দিয়ে দেখ, কত দরদ জমা আছে এই বুকে। বাবু, কি খাচ্ছিস তুই? তুই মদ খাচ্ছিস? হ্যাঁ, আমি মদ খাচ্ছি রে, মদ খাচ্ছি। তাতে তোর কি রে? তোর কি? তোকে দেখে আমি প্রথম ভালোবেসে ফেলেছি রে সোনামণি। হ্যাঁ, লতা গাছের বোন, এই নরকের নটরাজের মন। এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? কি চাও তুমি? তো সাধারণের মাঝখান থেকে ওই অসাধারণটাকে টুপ করে তুলে নিয়ে যেতে। বাবুজি, আমি মেইসলা চোখে আমি ইসলা নাটকের নটরাজ ইন্দ্রনীল চৌধুরী, যেটা ভাবি সেটাই আমি করি। শয়তান জানোয়ার। এই সোনামণি, তুই আমাকে গালাগাল দিলি তাই না? হ্যাঁ, আমি যদি গায়ের জামাটা খুলে দিই তাহলে বুকে লেখা আছে শয়তান সুরের বাচ্চা, তাতে লেখা আছে সুরের বাচ্চা। এখানে শুধু নরীর নির্যাতন করা হয়, কি বুঝলি সোনামণি? না না, আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। দত্তবাগের সামনে এসে পড়লে সহজে কি চলে যাওয়া যায় রে? যায় না। এক পা কি আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। এই মা, সাবধানটাকে তো আমি ঘরে ভুলে ফেলে রেখে এসেছি, আর অসাবধানটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর দয়া মায়া মমতাকে বলেছি সুন্দর সুন্দর ভাবে ঘাটটা সাজিয়ে রাখতে। আপনার প্রীতি শুভেচ্ছাকে বলেছি ভালো করে গোলাপের পাপড়িগুলো বিছানায় ছড়িয়ে দিতে। কেন জানিস? কেন? কেন?
তোর আমার ফুল সহ্য রে, ফুল সহ্য। চল বাবু, তোর আমার শরম ধরম বাঁচিলে, এক শয়তান আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেছে। কি হলো, তোমরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ তোমাদের গ্রামের মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেছে এক শয়তান। তোমরা এসো, আমাকে বাঁচাও, আমাকে কি হলো? তোমরা মুখ নিচু করে দাঁড়িয়ে তোরটাকে আছো কেউ কেন? সর দেবে না রে। এখন তুই গ্রাম ছেড়ে রাঙামাটি পথ ধরে আমাকে একটু মন ভোলাইয়ে দে না রে। হ্যাঁ, আমাকে মন ভোলাইয়া রে। ছটপট করতে নিলে সোনামণি, তোর আবার হাতে পায়ে লেগে যাবে, আমার আবার সময় লাগবে। এসব কাজ শান্তিতে হয় রে, শান্তিতে হয়। এরে সোনামণি, ভক্ত গায়ের লোকেদের ডেকেছিলি, তাতে কি হলো? আজকাল গ্রামের লোকেরা হলো স্বার্থপর, কেউ কারোর পাশে আসবে না রে। আরো তোকে থেকে পাবলিসিটি করবে, সামনে পিছন দিয়ে সিটি দেবে, সিটি। তখন তুই লজ্জায় ঘৃণায় গ্রাম থেকে পালিয়ে যাবি। কিন্তু এই ইন্দ্রনীল চৌধুরী স্বার্থপর নয় রে। তোকে তোকে আমার এই বুকের খাঁচায় রেখে দেব, আমার ভাঙা খাঁচা পড়ে। তুই তো শেষে পোড়া মনে ভালোবাসা, তুই তো বাসিস না পোড়া মনে ভালোবাসা, তুই তো বাসিস না পোড়া মনের ভালোবাসা, তুই তো আসিস না। ওয়ান্ডারফুল, মেয়েটি লজ্জায় ঘৃণায় মাটিতে লুটিয়ে পড়েছে। আর একটু পরে জ্ঞান ফিরলে এই 1000 টাকার বিনিময়ে সোনামণিদের সব রাষ্ট্রকোটি নিয়ে আনন্দের হাসি হাসতে হাসতে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নরকের নটরা ইন্দ্রনীল চৌধুরী। চৌধুরী সাহেবকে মেয়ে মানুষ উপহার দিতেই মেজাজটা একেবারে শরীফ হয়ে গেল, আর তার বিনিময়ে আমার বরাতে জন্য 1 বোতল হুইস্কি মদ আর কিছু টাকা। এই যে দেখছি সোনামণি ভাও গাড়ির মতো গোড়াগুড়ি খাচ্ছে। তুই এই সোনামণি, তুই তুই না শয়তান, সোনামণি, হ্যাঁ হ্যাঁ তুই তুই না শয়তান, তুই তুই ধাপ্পাবাজ, তুই শয়তান, তুই শয়তান, তুই ধাপ্পাবাজ, তুই তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে
ভুলে বলে নিয়েছে, আমার সর্বস্ব লুট করেছিস। মাঝে মাঝে এখানে আসবে, এই বাবু সাহেবদের কাছে মুঠো মুঠো টাকা নিয়ে যাবে। টাকা 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 ইজ্জত ফিরে পাওয়া যায় না রে শয়তান। টাকাই পুত্র শোক ভুলিয়ে দেয় রে শয়তানি, হ্যাঁ? পুত্র শোক ভুলিয়ে দেয়। এই সোনামণি, একটু মদ খাবি? মদ হ্যাঁ? মদ খেলে কি হয়? কি একটু হয় খেয়ে মদ? দেখ, সব বুকের জ্বালা না লহময় ফিনিশ হয়ে যাবে। চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, দাও, খাও। দাও, দাও, আমার কাছে দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি খাবো। জ্বলে গেল। যাক যাক, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাক। এই মদের জ্বালাচ্ছে, মনের জ্বালাতে অনেক অনেক বেশি খাস না। কেন আমার পাটা টলছে কেন? তবে তবে আমার নেশা হয়ে গেছে। হ্যাঁ, 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 যাক, এই পোড়া মুখ নিয়ে আমি আর কোনোদিন ঘরকে ফিরবো না, কোনোদিন ঘরকে ফিরবো না। কেমন করে ফিরবো? এই পোড়া মুখ নিয়ে আমি কেমন করে গ্রামে ফিরে যাব? কেমন করে ফিরে যাব আমার মায়ের কাছে? সোনামণি, আর ফিরবে নি, তোমার এই সোনামণি আর কোনোদিন ঘরকে ফিরবে নি গো মা। সে হারিয়ে গেল, সে শেষ হয়ে গেল। পাপের অতল অন্ধকারে ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায় লিখেছে নিয়তি, কার কপালে কি তার কি কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায় লিখেছে নিয়তি, কার কপালে কি তা কি কেউ জানে না, তা কি কেউ জানে না, তা কি কেউ জানে না। আজ ঠাকুরজির বিয়ে, খুশিতে আমার বুকটা ভরে উঠছে, কিন্তু সেই সঙ্গে চোখ দুটো মাঝে মাঝে জলে ভরে উঠছে। জয়া চলে যাবে তার নিজের বাড়ি। এতদিনের মেলামেশা, হাসি ঠাট্টার আনন্দের স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দেবে অহরহ। আর সেই সাথে এই বাড়িটাও বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই না কল্যাণী? তুমি হ্যাঁ, এই দেখো, আশেপাশে ঘরে ঘরে আজ কি সব ঘটছে। বিয়ের পরে স্বামীর ঘরে এসে অধিকাংশ মেয়েরা শ্বশুর শাশুড়ি ননদ দেওরকে সংসারের একটা বাড়তি বোঝা বলে মনে করে। তাই তারা আত্মসুখের আশায় স্বামীর কানে দেয় মন্ত্র, ঢালে বিষ। চাকুরি স্থলে অজুহাত দেখিয়ে তারা পৃথক হয়ে উঠে যায় ওই আলাদা বাড়িতে সুখের আশায়। না না, ছি ছি ছি, অমন শিক্ষা আমি পাইনি গো। না, তুমি তা করনি, তাই তো আমার ঘরে কোনো সুখের অভাব হয়নি। রাত পোহালেই জয়া চলে যাবে। কল্যাণী,
আমি চোখের জল ফেলবো না, আমি চোখের জল ফেলবো না। আমি হাসতে হাসতে ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঠাকুর আমার বোন কল্যাণী যেন সুখী হয়, সুখী হয়। চলো কল্যাণী, বিয়ের জন্য বরকে নিয়ে এখনই ওই ছাতনা তলায় যেতে হবে। পরে হলেও চলবে, কে? আগে পাওনা থাওনা নগদ টাকাগুলো দাও, তারপর বর পিড়েতে বসিবে। আপনি নেকা সেজে দেখাচ্ছি, আর নেকা সেজে না। ভেবে দেখো, ভাগ্নের বিয়ে, বর কর্তা হয়ে এসেছি, দিদির হুকুম, আগে টাকা পয়সা, তারপর বর পিড়েতে বসবে। মামা বাবু, বের করো কাশিরা, বের করো কাশিরা। কথাই বলে হ্যালো করি মাখো তেল, তুমি তো আমার পর নয়। দয়া করুন। দয়া করুন মামা বাবু। দয়া খাপ পাবে যে বলছে না 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 না, এই আমি বর আর বর যাত্রীদের চলে যাচ্ছি। ওরে, গেল ভুদে, তোরা সব উঠে পড়, উঠে পড়, এ বিয়ে হবে না, হবে না। না 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 না, এই আপনি করবেন না, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। আমি ভুল করেছি, ভুল বুঝবার দরুন এমন পরিস্থিতি হবে তা আমি বুঝে উঠতে পারিনি। আমি আপনার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এ বিয়ে আপনি হতে দিন, আর বিয়ের পরে আমি সমস্ত পাওনা করি আমি মিটিয়ে দেব বাবা বাবু, মিটিয়ে দেব। পাপি তারা বলুন বাবা বাবু, বলুন, আপনি বড় কর্তা, আপনি অনুমতি না দিলে আবার বোনের যে বিয়ে হবে না। বলুন, আপনি অনুমতি দিচ্ছেন, বলুন। আপনি অনুমতি দিন মামা বাবু, আপনি অনুমতি দিন। কি করে দিয়ে দেব? ও জিগিতে দিদি যাও মামা যাও। হরি পাপি তারা, তুমি আবার কে হে বাবা ভঙ্গ দুধ, তোমাদের মতো ওই উঠতি মস্তানগুলোকে দেখলে আমার হৃদকম্প হয়। সত্যি তুমি বর নিয়ে চলে যাবে? দিদির তো সেই রকমই আদেশ। তাহলে তার আগে তোমাকে থানায় যেতে হবে। পিছু থানায় কেন, থানায় কেন? জানো না বুঝি, হ্যাঁ। বর্তমানে সরকারি আইন অনুসারে হ্যাঁ। কোন দেওয়া জঘন্যতম সামাজিক অপরাধ, হ্যাঁ। আর সেই অপরাধে আমরা তোমাকে পুলিশের হাতে দেব। হরি হে পাপি তারা, আর তোমরা যে দেবে বলে দিচ্ছ না, তার বিচার কে করবে বলো? তার বিচার আপনি পরে করবেন বাবা বাবু। আপনি ভেবে দেখুন, জয়ার গায়ে হলুদ হয়ে গেছে, এই সময় যদি বিয়ে না হয় তাহলে মেয়েটি নিরাশার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আপনি অনুমতি দিন বাবা বাবু, আপনি অনুমতি দিন, লগ্ন যে বয়ে যায়, আপনি অনুমতি দিন। হরি হে পাপি তারা, না না, তোমার নষ্ট বোনের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে আমি দেব না। বাবা বাবু, ছোটা, ওই কাপুরুষটাকে ছেড়ে দেন। বলুক, বলুক লগ্ন ভ্রষ্টা, বলুক দুশ্চরিত্রা, পৃথিবীর যত কলঙ্ক সব আমার মাথায় চাপিয়ে দিক, তবু এটা তো আমার জীবনের চরম পাওনা রে ছোটদা। আমি যে গরিবের ঘরে জন্মেছি। আলবো কথাটা হচ্ছে, এত বড় অপমান হজম করে আমার ভাগ্নের বিয়ে আমি দিতে পারি না। সত্যি তুমি বর নিয়ে চলে যাবে? আমরা বিয়ে দিতে বাধ্য করবো। হ্যাঁ, আমি ছুটে চললাম, বলতে আমি ছুটে চললাম, প্রয়োজন হলে আইনে আশ্রয় নিতে আমি থানায় যাবো। জানোয়ারটাকে আমি বুঝিয়ে দেবো, যৌতুক আর খুনের টাকা লোভে যারা একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা ফোন দিয়ে আটে, তারা অন্তত আমার মতো বেকারদের কাছে অতি জঘন্য, অতি নীচ, ছোট লোক, কিছু আর কিছু নয়। কিছু ছোটদা, ছোটদা শোন, ছোটদা যাস না, তুই গন্ডগোল বাঁধাস না, ওদেরকে যেতে দে ছোটদা। এ তুমি কি বলছো ঠাকুরজি? আজকে দিনে তোমার বিয়ে না হলে তুমি যে লগ্ন ভ্রষ্ট হবে, তোমার যে আর বিয়ে হবে না। সকালে সবাই আঙুল তুলে বলবে এই সেই লগ্ন ভ্রষ্ট জয়া। এই আমরা কেমন করে সহ্য
সহ্য করবো ঠাকুরজিকে। কিন্তু আমি তো সইতে পারবো বৌদি। বলুক আমাকে লগ্ন ভ্রষ্টা, তবু আমি নারীত্বের অবমাননা কিছুতেই করতে পারবো না দাদা। কিন্তু বৌদি, তুমি তো জানো জ্ঞান হবার পর থেকে ছোটবেলা থেকে আমি শিব পুজো করেছি। আমি ভেবেছিলাম আমি শিবের মতো বর পাবো, স্বর্গ সমান শ্বশুরের ভিটে পাবো। হলো না দাদা, হলো না। আমার সেই মনের স্বাদ আমার মনেই রয়ে গেল, পরে ফোটার আগে ঝরে গেল দাদা, ঝরে গেল। প্যান প্যান করে কাঁদলে কি হবে বাছা? বোন যৌতুক দিতে না পারলে আমার ভাগ্নের বিয়ে ওর সাথেই হবে মামা। হ্যাঁ, ছি 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 ছি, এ তুমি কি করতে চলেছো মামা? এদের কথা কি একবার ভেবে দেখেছো? আরে ভাগ্নে, এদের কথা ভাবলে যে মান থাকবে না ভাগ্নে। মান কি তোমার আছে মামা? ভাগ্নে, মান থাকলে আমাকে তোমরা কেনা বেচার পণ্য করতে চাইতে না। ভাগ্নে, দাদা, কোন মারে জর্জরিত এদেশের প্রতিটি যুবকের যা বলা উচিত আজ আমি তাই বলছি। দাদা, আমি মনের দিক থেকে প্রস্তুত, আপনি বিয়ের আয়োজন করুন। হরি হে পাপি তর, বিয়ে হয় হোক। ভাগ্নে যখন কথা শুনবে না তখন বিয়ে হয় হোক, কিন্তু বোনই কিন্তু তোমার ঘরে পুষতে হবে কাশি না। এটাই আমি বলে গেলাম। ওরে ওরে, তোরা সব আনন্দ কর, আমার বোনের বিয়ে হবে। জয়ার বিয়ে হবে, জয়ার বিয়ে হবে, তোমরা সবাই জোর করে ফেলো। ঠাকুরজির বিয়ে হবে। এসো ভাই। ঊর্ধ্বে অনন্ত আকাশ, নিচে মাটি মায়ের পৃথিবীকে সাক্ষী রেখে সৌমে, আমার বড় আদরের বোন জয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি তোমার স্মৃতির পাতা লেখা হয়ে আজিও মিলন তিথি, অক্ষয় হো হাতের শাখা, অক্ষয় হো হাতের শাখা, চিররাঙা হোক স্মৃতি। ও স্মৃতির পাতায় লেখা হয়ে আজিয়ে মিলন তিথি, অক্ষয় হো হাতের শাখা, অক্ষয় হো হাতের শাখা, চিররাঙা হোক স্মৃতি। স্মৃতির পাতায়, স্মৃতির পাতায়, স্মৃতির পাতায়। ভগবান, আয় ভগবান, ওফ ননসেন্সটা গেল কোথায়? ভগবান, আয় ভগবান। নেই, নেই মানে? দুদিন ছুটি নিয়ে বাড়িতে গেছে। ওহ স্টপ ইট, ছুটি নেওয়ার সময় পেল না। আরে দুদিন পরে আমার বার্থডে পার্টি, ডান্স, মিউজিক, সং এন্ড কোন গাওয়া চলেছেন, সেলিব্রেটিং সবকিছু হবে। বাট ভগবান, ইন্দ্রলোকে গমন করলেও আমি তোর দাদা ইন্দ্রনীল চৌধুরী বলছি, তোর সব ব্যবস্থা আমি পাকা করে রাখবো। বাট মাই স্মোক, ফুরিয়ে গেছে। ও লাইট আমি অপার করে দিচ্ছি। তুই লে মডার্ন যুগের ইয়ং চেয়ার
আই মিন আদর্শ হচ্ছে যুগের সাথে খাপ খাইয়ে খ্যাতি প্রতিষ্ঠার শিখরে উঠে লাইফটাকে এনজয় করা। দাদা, আমিও তোর আইডিওলজির সাথে একমত। আমি জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই, হাসতে চাই। কিন্তু তোর মুখ থেকে যে হাসি ফুরিয়ে গেছে পাপিয়া। কি বলছিস দাদা? তুই সৌমেনের সঙ্গে জীবন সংগ্রহে চলতে চাস? মোটেই না। তাকে তুই একই পথে একই সঙ্গে চলতে চেয়েছিলি? আরে নো, নেভার। হাসিছে? হ্যাঁ। কেন? তোর ওই মনের ব্যথাকে চিৎকার করে লুকাতে চাইছিস বলে? তাহলে তুই মনে রাখিস, সৌমেন আর আমি একই কলেজে পড়তাম। ও ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একসঙ্গে খেলতাম, মিশতাম। তা বলে ভালোবাসার রাজ্যে আমি দেউলিয়া হতে পাপিয়া! পাপিয়া ফুল হয়ে ফুটেছে পৃথিবীর বুকে। আরে ফুল ফুটলে কত ভ্রম ছুটে আসবে, সেটা তুই জানিস না। জানি, আর জানি বলে বলছি। তুই মুখে স্বীকার না করলেও সৌমেন কাশীনাথ রায়ের বোনকে বিয়ে করে যে আঘাত তোকে দিয়েছে তার শতগুণ যদি তার বুকে ফিরে দিতে না পারি তাহলে বৃথাই বৃথাই আমার নাম ইন্দ্রনীল চৌধুরী। আর তার জন্যে আমাকে যদি ফেরত আসতে হয়, আমি শাসব, তবে ওই জয়াকে আর সৌমেনকে আমি সুখী হতে দেব না। So long, my dear sweetheart. So long, my dear sweet sister. বোকা দাদাটা জানে না। আরে দাদাটা এক নম্বরের বোকা, যে হাই সোসাইটির মধ্যে, যার বুকের মধ্যে জমে রয়েছে অমর দু চারটে সৌমেন, যাবে আর আসবে। আর তার জন্য হ্যালো, হো মাই, আজ রোবোটিক ক্লাবে ফুল রিহার্সাল মনে নেই? হ্যাঁ, ও রিয়েলি সরি, ভেরি সরি। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাবো। আর জাস্ট ওয়েট পাপিয়া। হ্যাঁ বলো। রিয়েলি আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? ভালোবাসা? আরে না। আরে রঙের নেশা বিভোর হয়ে আমাকে কত পুরুষ বলে আই লাভ ইউ মাই সুইট হার্ট, বাট নো 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 নো, তুমি আমার জীবনের সাথী। কেমন? থ্যাংক ইউ পাপিয়া, ইউ আর রিয়েলি ভেরি সুইট। হ্যালো, তোমার এই রূপ, তোমার এই যৌবন, হ্যালো। তোমার যৌবনের সমঝদার এই সোসাইটিতে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই অলোক সেন। তোমাকে তোমাকে আমি সারাটি জীবন ঠিক এইভাবে পাপিয়া। দেখি, রেডি? তুমি কেন অসময়ে সে তোমাদের বিরক্তের কারণ হলাম, তাই না পাপিয়া? তার মানে আশ্চর্য তোমাদের শিক্ষা শালীনতা বোধ। এখানে এসে আমি তোমাদের এইসব নোংরামি বদমাইশি ভষ্টমি দেখবো, এটা আমি স্বপ্নেও আশা করতে পারিনি। আধুনিকতার নামে তোমাদের এইসব বেলেল্লাপনা একেবারে অসহ্য। আমাদের বয়সকালে তোমাদের বয়সকালে কি ছিল ড্যাডি? কথাটা আমার মুখ থেকে না শুনে এই বইটা পড়ে দেখ, উত্তর পেয়ে যাবে। কিন্তু মনে রাখিস পাপিয়া, সে যুগের মেয়েরা মোটর বাইক চালাতে না জানলেও তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে মমতাময়ী মূর্তিতে স্বামী, সন্তান আর সংসারের মঙ্গল কামনা করতে জানতো রে মা। ড্যাডি, তোমার দেখছি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য। আমাকে ঠাট্টা করার আগে তুই একবার ভেবে দেখ পাপিয়া, আমি তোর বাবা, তোর গুরুজন, আর সেই গুরুজনের মন নিয়ে আমি তোকে বলছি, এখনো তুমি ও পথ থেকে পেরো, নইলে নিজে তো হাবুডুবু খাবে, সেই সঙ্গে আমাকেও খাওয়াবে। আমি বেশ বুঝতে পারছি তুমি তুমি এই মুখোশধারী ভদ্র শকুনটার পাল্লায় পড়েছো। আলো, এসো, আমাদের লেট হয়ে গেছে, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাদের ড্রামাটিক ক্লাবে নাটকের ফোন নিয়ে আসছে। না, তোমাকে যেতে হবে না। কেন ড্যাডি? কি বলছো? কারণ নাটক করার তোমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি বলছো ড্যাডি? ঠিকই বলছি, ভুল ভুল ভুল। আমার জীবনটা শুধু ভুলেই ভরা। তোমার আর তোমার দাদা ইন্দ্রনীলের চলার পথে বাধা না দিয়ে জীবনে আমি মস্ত বড় ভুল করেছি। আর তাই আজ আমি মনে মনে অনুভব করছে যে দুরন্ত গতিতে তোমরা ছুটে চলেছ, একদিন তোমাদের সেই পথে মুখ থুবড়ে পড়তেই হবে। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং পাপিয়া। এইসব নিত্য নতুন বন্ধু, পিকনিক, পার্টি, ক্লাব, নাটক, হোটেল, এই সমস্ত তোমাকে ছাড়তেই হবে। এটা কি তোমার আদেশ ড্যাডি? ইয়েস, মনে করো এটাই আমার আদেশ।
আমি চাই পাপিয়া তার মা ঠাকুমার মতো আদর্শবতী নারী হয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে এই সংসারটাকে মধুময় করে তুলবে। নো নো ইম্পসিবল নারী। হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার কেউ চিন্তাধারা নিয়ে আমি কলা বউ সাজতে পারবো না। হোয়াট? এক্স্যাক্টলি। তোমার এই মডার্ন আইডিয়াকে আমি কনগ্রাচুলেশন জানাই পাপিয়া। আমি এত ভুলে যাচ্ছি কাকাবাবু, দেশ কিন্তু এখন অনেক এগিয়েছে, আর এই র্যাপিড অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে আধুনিক যুগের তরুণ তরুণী আমি আমরা আর আমাদের চলাফেরা যদি আপনার খারাপ লাগে তাহলে তাহলে ওরে চোখ বন্ধ করে রাখবে ড্যাডি। স্টপ 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 আছে। উত্তেজিত হয়ে আসার কোনো লাভ নেই কাকাবাবু। আমরা আমরা এই জীর্ণ সুরতলি কুপতার গন্ডালিকাকে ভেঙে দিয়ে আধুনিক যুগের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে নেব। আমরা একে অপরের হাত ধরে আলো এই বুক ভরা ওই বিশ্বজয়ী স্বপ্ন নিয়ে কেমন? রাইট ইউ আর আলোক। আমরা চাই নারী পুরুষের সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিয়ে আমাদের মুক্ত উদার মন নিয়ে এই সমাজের কুসংস্কারের জন্য বর্বর সভ্যতার বাধা ভেঙে পেছনে নয় সামনের দিকে এগিয়ে যেতে। ইয়েস ইয়েস ড্যাডি, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। সভ্যতা ননসেন্স। গোটা কত কিতাবি বলে মুখস্থ করে ওরা যা সত্যকে চিনতে শিখলো না, তাই গুরুজনদের করতে শিখলো অবহেলা আর অপমান। না না, আমি অবনিমহ। আজ পর্যন্ত আমি অনেক অবহেলার প্রশ্রয় দিয়েছি, কিন্তু আর নয়। নো মোর, নো মোর। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, দীপক দাদাবু সেই যে মালদায় ফুটবল খেলতে গেল, আজও ফিরে এলুনি। এদিকে 15 টাকা দিতে পারিনি বলে গিন্নি বা মামা বাবুর পরামর্শে বৌদিমণিকে উঠতে বসতে থাকছে। কি আর বলবো, ভালো মানুষের মেয়ে বলে তাই সহ্য করছে। অন্য কেউ হলে ফোঁস করে উঠতো কি বলি মামা এই যে বাবা দীননাথ, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমাদের পিন্ডি চটকান হচ্ছে? না মানে আকাশের তারা গুনছি। তার মানে কাজে ফাঁকি। কাজের কথা আমাকে বলতে হবে নি। কি বললি, আমাকে মেজাজ দেখাচ্ছিস? না, ভালো কথা বলতেছি। হ্যাঁ। দীননাথ 10 বছর হলো এ বাড়িতে কাজ করছে, কেউ বলতে পারবেনি যে সে একদণ্ড ফাঁকি দিয়েছে কিংবা আড্ডা মেরে কাজে গাফলতি করে। কারি কারি টাকা নিচ্ছিস আর রাশি রাশি ভাত গিলছিস। কাজ করবি না তো কি করবি? জামাই আদরে শুয়ে থাকবি শুয়া। তুমি আমাকে গালি দিচ্ছ? মাথা খারাপ। তুই যে আমার পীড়িতের নাগর, তাই তোর সঙ্গে একটু সোহাগ করলাম। হ্যাঁ বলো। আমার এই জুতো জোড়াটা পালিশ করে নিয়ে আয় গেয়া। আমি পারবো নি। কি বললি? আমি হলাম গিন্নিমার চাকর। হ্যাঁ। গিন্নিমা বললে জুতো হাতে কেন, মাথায় করে বইতে পারি, কিন্তু তোমার জুতো ধরতে আমার ঘেন্না করে, ঘেন্না। ছোট লোক চাকরকে মারলে হাতে সুখ হয়তো মিটবে মামা বাবু, কিন্তু মান থাকবে নিজে। মদ, গাঁজা, রেশ আর মেয়ে মানুষের পিছনে যে বাপের সম্পত্তি উড়িয়ে দিয়ে দিদি ভাগ্নে ঘাড়ে বসে যে দাবুগিরি করতে চায়, তার মেজাজের ধার যেই ধারুক না কেন, এই চাকর দিনরাত ধারে না, আর কোনোদিন ধারবেও না। বেশ বুঝতে পেরেছি, ওই কাশি রাতের বোন জয়ের জন্য পাজিরের আসপদা বেড়ে উঠেছে, মাথায় উঠে বসতে চাচ্ছে। ঠিক আছে, আমার নাম নবকেষ্ট। আজ এই দিদিকে বলে বেটাকে অচিরেই টাইট দিয়ে শোয়ারটা গেল কোথায়? আমার নাম নবকেষ্ট। আজ এই দিদিকে বলে বেটাকে অচিরেই টাইট দিয়ে দেব। এই যে নবকেষ্ট, ঠিক সময় মতন তোকে হাতের কাছে পেয়েছি। কেন রে দিদি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে?
আর বলিস না, হ্যাঁ। সকালবেলা বৌমাকে বললাম হ্যাঁ, হ্যাঁ। যে আচারের বোতলটা ভালো করে ধুয়ে মুছে সাফ করে দিতে। ভালো কথা। সবাই ভেঙে খান খান করে দিলে। তাড়িয়ে দে দিদি, তাড়িয়ে দে। তবে যদি সুদে আসলে কিছুটা উসল করা যায়। কি রকম ভাই, কি রকম? ভাগ্নের জন্য আমি একটা বড় লোকের মেয়ে দেখেছি, আর ভাগ্নেকে সেখানে বিয়ে দিলেই না যৌতুক পাওয়া যাবে তো? যৌতুক কি বলছি রে দিদি, যৌতুক কি বলছি? তারা দান সামগ্রী দিয়ে না তোর একেবারে এই ঘরটা সাজিয়ে দেবে। ওরে ভাই, আমার যে মাথা ঘুরে মরতে ইচ্ছা করছে। আরে মরবি কোন দিকে, মরবি কোন দিকে? আছে না, জয়কে তাড়িয়ে দে, তাড়িয়ে দে। ওরা তাড়িয়ে তো আমি দিতে পারতাম অনেক আগে, হ্যাঁ। কিন্তু আমার ছেলেটা যে ভেড়া হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। ওই জোচ্চোর কাশীনাথের সঙ্গে দেখা করে বলেছিস আমাদের যৌতুকের কথাটা? 14 বার বলেছি দিদি, 14 বার বলেছি, কিন্তু কোনো লাভ হবে না। সে একটা জোচ্চোর, সে একটা ধাপ্পাবা। সে যে কত বড় জোচ্চোর। মা, দয়া করে আমার দাদাকে আপনার চোর অপবাদ ধাপ্পাবাজ বলবেন না মা। আমার দাদা মহাপুরুষ, সাক্ষাৎ দেবতা। মহাপুরুষ বা দেবতা না হলেও আমার দাদা সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান। বুঝলি দিদি, আমার মন বলছে না এই ভাগ্নের গলার কাঁটাটা না সহজে নামবে না। নবকেষ্ট, দিদি, এই নবকেষ্টর পরানটা বড় নরম রে দিদি। সৌমিন আজ বাড়ি আসুক, তারপর দেখছি ওই ধাপ্পাবাজ মিথ্যাবাদীর বোনটা কি করে সংসার করে। না না মা, না, যা বলতে হয় আপনি আমাকে বলুন, যত আঘাত দিতে হয় আমাকে দিন। আমি সহিষ্ণুতার মতো আমি সব কিছু আঘাত মুখ বুঝে সহ্য করব, তবু আমার দেবতার মতো দাদার মাথায় দয়া করে চোর ধাপ্পাবাজ অপবাদ আপনি তুলে দেবেন না মা। দেব না? তা দেবো কেন? তাহলে বলো তো, তোমার দাদা 6 মাস হয়ে গেল আমাদের যৌতুকের টাকা দিচ্ছে না কেন? তার দেওয়ার সামর্থ্য নেই, তাই সে দিচ্ছে না মা। সোহাগের কথা শোনো, বলে তোমার দাদা কি জানতো না যে বাজার থেকে দামি মাছটা কিনতে গেলে পয়সা বেশি লাগে? কিন্তু কথাবার্তা বলার সময় আপনারা তো খুলে বলেননি। তার মানে আমি যৌতুকের কথা বলিনি, তার মানে আমি মিথ্যাবাদী? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, দেখি তুমি সৌমেনের সাথে কি করে ঘর করো। শোনো, আজ থেকে তুমি সৌমেনের সাথে কথা বলবে না। কথা বলবো না? আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার মুখে আমি নুরো জ্বালা দেবো। হ্যাঁ, আজ থেকে তুমি সব থেকে শেষের ঘরটাই শোবে, সৌমেন তোমার মুখ দেখবে না। আর যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আর শুনে রাখো, আমি আবার সৌমেনকে বিয়ে দেবো, আর সৌমেনে নতুন করে বিয়ে দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো আমার নাম ইন্দ্রবতী। আমার স্বামীর আমার বিয়ে দেবে? স্বামীর ঘর শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে আমাকে চলে যেতে হবে? তুলসী তলায় আমি আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে পারবো না। আমার মনের দেউলে যাকে আমি দেবতা গেলে বসিয়ে আমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে তাকে পূজা করেছি, তাকে পূজা করতে পারবো না। ভগবান, আমার মেলোর বাসর যদি কাটার বাসর করবে তাহলে কেন বেঁধে দিয়েছে এই বাসর? কেন কেন কেন? জয়া, ওই তো ও আসছে। না না, আমি কাঁদবো না, এখনই হয়তো আমার চোখে জল দেখলে ও হয়তো এসে আমাকে বলবে। আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। কি জয়া, তুমি কাঁদছিলে নাকি? তোমার চোখে জল? না না, কই, আমি কাঁদছিলাম তো। তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। এই দেখো আমি কেমন হাসছি, দেখো। জয়া,
বুকের ব্যথাকে মুখের ওই কৃত্রিম হাসি দিয়ে লুকানো যায় না জয়া। স্বামী। জয়া, যা তুমি বিশ্বাস করো, আমি আমি তোমার মুখে হাসি দেখতে চাই, আমি হাসি ফোটাতে চাই, কিন্তু কিন্তু আমি পারি না। বুঝি গো বুঝি, আমি সব বুঝি। বোঝো তুমি তোমার মনের যন্ত্রণা। জয়া? হ্যাঁ গো, তাই তো তোমার এই ম্লান মুখখানিতে আমি একটু হাসি ফুটিয়ে রাখতে চাই গো। কিন্তু পারলে কি জয়া? পারলে না? তাহলে কোথায় কোথায় হারিয়ে গেল তোমার সেই রূপ? কোথায় হারিয়ে গেল তোমার সেই হরিণ গেল চোখের উজ্জ্বলতা? বলো জয়া, বলো। স্বামী, আমি জানি বলতে তুমি পারবে না, কারণ তুমি যে আমার কাছে ধরা পড়ে গেছো। স্বামী, জানো জয়া, আমার মাঝে মাঝে মনে হয় আমার সঙ্গে তোমার বিয়ে মনে হয় না হলেই ভালো হতো। না না গো না, এমন কথা তুমি বলো না, এমন কথা বলতে নেই। এই সংসারে আমার মতো সুখী আর কজন আছে বলতে পারো? আমি দেবতার মতো স্বামী পেয়েছি, শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি, আজ আমার মতো সুখী আর কি আছে বলতে পারো? জয়া, তাহলে কোথায় কোথায় হারিয়ে গেল তোমার সেই রূপ? কোথায় হারিয়ে গেল তোমার সেই হরিণ কালো চোখের উজ্জ্বলতা? কোথায় হারিয়ে গেল তোমার সেই চঞ্চলতার মতো ঝর্ণা ধারার মতো চঞ্চলতা? বলো জয়া, বলো। স্বামী, সংসারে কে তোমাকে কতটুকু দিলে, কার কাছ থেকে কতটুকু ভালোবাসা আদায় করতে পারলে তা আমি জানি জয়া। তবু তুমি বিশ্বাস করো, আমি যে বড় অসহায়। স্বামী, আমি তো তোমার পাশে আছি। সত্যি তুমি আছো। আকাশের গায়ে চাঁদ যেমন জোছনা ছড়ায়, তেমনি তুমি আছো আমার হৃদয় আকাশ উজ্জ্বল করে। না না, কান্না নয়, হাসতে তোমাকে হবেই জয়া। বুক ভরে উচ্ছ্বাস নিয়ে থাকতে হবে আমার পাশে, আর গাইতে হবে। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে
বেদনারি ভার আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার একা আমি একা সইতে পারি না আমি দোষ দেব কার দিয়ে গেল বেদনার ভার আপন যারা তারাই আমায় দিয়ে গেল বেদনার ভার দিয়ে গেল বেদনার ভার দিয়ে গেল বেদনারি এই গান তো আমি শুনতে চাইনি। কিন্তু এই গান ছাড়া যে আমার কণ্ঠ থেকে আর অন্য কোনো গান আসে না গো জয়া, হ্যাঁ গো, হাসির গানটা যে আমি হারিয়ে ফেলেছি জয়া, সুখের আগিনায় আমার যে সবকিছু ভুল হয়ে গেছে জয়া, সতীর সাধনা মুখে নিয়ে আমি সারা জীবন আমি কেঁদে শেষ হয়ে যাব জয়া, তুমি স্ত্রীর দাবি নিয়ে অধিকার নিয়ে কোনোদিন আমি অধিকার দাবি করতে আসবো না গো। জয়া, আমি কোনোদিন অধিকার দাবি নিয়ে আসবো না কোনোদিন জয়া, কোনোদিন জয়া! জয়ার আছে কি রূপ, এ কি সেই জয়া যে জয়া শরতের মেঘের মতো উজ্জ্বলতা আর সমুদ্রের মতো চঞ্চলতা নিয়ে এসেছিল আমার জীবনে, এসেছিল এই সংসারে। না না, এর জন্য মার মামা, না না, আমি আমি আমার জন্য মার মামা, না না, তা হয় না। যাকে আমি জীবন সঙ্গিনী করে নিয়েছি তার সমস্ত সুখ সুবিধার দায় দায়িত্ব তো আমার। নইলে মার মামার জন্য আমাদের দুটো সোনালী জীবনের স্বপ্ন সকলেই শেষ হয়ে গেল সৌমেন। কে? দীপক? একই তোর পা চিরদিনের মতো হারিয়ে কোন রকমে প্রাণ নিয়ে আমি ফিরে এসেছি রে। খেলা পাগল আমরা দুটি ভাই, মালদহে খেলতে গেলাম, তুই একটা খেলা করেই শরীর খারাপের অজুহাতে চলে এলি। আর আমি মালদহে থেকে দিনাজপুর, সেখান থেকে কোচবিহার, আর সেখানেই বল নিয়ে আমি এগিয়ে চলেছি। ব্যাগকে কাটিয়ে ছুটছি তো ছুটছি, সামনে ফাঁকা গোল, দর্শকদের চিৎকার কিছু শুনতে পাচ্ছি না। চোখ বন্ধ করে গোল লক্ষ্য করে মারলাম কিক। তারপর কি যে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। পাশ থেকে বিপক্ষ দলের একজন প্লেয়ার ছুটে এসে জোড়া পায়ে মারলে লাথি, আর আমি মুখ থুবড়ে পড়লাম মাটিতে। তারপর তারপর কিছুই জানি না। জ্ঞান যখন ফিরল, আমি দেখি আমি শুয়ে আছি হাসপাতালের বেডে। ওরে দীপক, একসাথে খেলতে গিয়ে আমি অক্ষত দেহ নিয়ে ফিরে এলাম, আর তুই এলি একটা পা হারিয়ে। বল দীপক বল, তুই আমাদের খবর দিসনি কেন? তোরা ব্যস্ত হবি দীপক, হ্যাঁ, ছুটি করে আমাকে বাঁচানোর চেষ্টা করবি, কিন্তু কিন্তু মৃত্যু আমার হলো না রে। শুধু একটা পা নষ্ট হয়ে গেল মাত্র। তাই রে, আমার বৌদি কই? তাকে একবার ডাক না। তোর বৌদি? হ্যাঁ হ্যাঁ, বৌদি মানে তোর বউ। তোমার সামনে ভাই। তুমি বৌদি? হ্যাঁ। নিচু হয়ে প্রণাম করার ক্ষমতা আমার নেই বৌদি। থাক ভাই। আমার সেই ক্ষমতা ভগবান কেড়ে নিয়েছেন। তাই কোচবিহারের খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে যে কাপটি আমি পেয়েছিলাম, সেটা তোমার হাতে তুলে দিয়ে বলছি, বলো ভাই।
এটা যত্ন করে রেখো। তোমাদের ছেলে হলে তার কাছে আমার কথা বলে আমার কাকুমণিকে বলো সে যেন আমার চেয়ে বড় ফুটবল প্লেয়ার হয়। তাকে উৎসাহ দিয়ে বলো সে যেন আমার অসম্পূর্ণ আশাকে পূরণ করতে পারে। দীপক, দীপক, ভাই, কোথায় যাচ্ছিস যাচ্ছ ভাই? তুমি? বিয়ে দিবি আমাকে না, সংসারই করবি, কিন্তু সবচেয়ে খেলা ঘর, খেলা ঘর, খেলা ঘর খেলা খেলা ঘর মন ভেসে গেছে আয় নয়নের যমুনায়। বাঁশি কেন তবু নাম ধরে ডাকে, বাঁশি কেন তবু নাম ধরে ডাকে, আজও মন আনে না নয়নের যমুনায়। খেলা ঘর মন মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী, মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী। দূর হতে শুধু দূরে চলে যায় নিরালায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। খেলা ঘর তুমি মনে করছো আমি হাসছি বৌদি, কিন্তু এই হাসি হাসি নয়, এ আমার অন্তর থেকে ঝর্ণা ধারার মতো বেরিয়ে আসা কি ঝলক কান্না। তোর কোথায় দুঃখ তো আমি জানি রে ভাই। হ্যাঁ, আমার আশা ছিল বড় ফুটবল প্লেয়ার হবো, ভারত জোড়া নাম হবে আমার, ভারতীয় দলের প্রতিনিধি হয়ে খেলতে যাব চীন, জাপান, ইরাক, ইরান, রাশিয়ায়। বিদেশ থেকে জয়ের মুকুট আমি ছিনিয়ে আনবো দেশে, প্রতিটি খেলায় গোল লক্ষ্য করে মারবো কি। ভুলে গিয়েছিলাম যে আমার একটা পা নষ্ট হয়ে গেছে। চলি সৌমেন, এই অবস্থায় মামিমার সাথে আর দেখা করবো না, তাকে বলিস আমার কথা। তোর সব ভার যদি জয়ের উপর ছেড়ে দিই। সৌমেন, হ্যাঁ, হ্যাঁ ভাই, বাড়িতে বাড়িতে যে আমি আমার দুই দাদাকে রেখে এসেছি তাদের জন্য তো আমার মনটা কেমন করে ভাই। বৌদি, তোমাকে কাছে পেলে আমি সব সব ভুলে যাব আর আমারও ভালো লাগবে। বৌদি, আমার জন্য তোরা এত করছিস, তার বিনিময়ে আমি কি দেবো বলতে পারিস? ভালোবাসা, ভালোবাসা, শুধু ভালোবাসা। শুধুই ভালোবাসা। হ্যাঁ, হ্যাঁ রে দীপক, তোর কোথায় দুঃখ তা আমি জানি রে ভাই। সৌমেন, জন্মের সাথে সাথে তুই মাকে হারালি, হ্যাঁ। অসময়ে বাবাটাও মরে গেল। যে স্বপ্ন বুকে নিয়ে এতদিন তুই বেঁচেছিলিস একটা বড় ফুটবল প্লেয়ার তৈরি হবো, তাও তোর জীবন থেকে হারিয়ে গেল। তবু তুই মনে রাখিস দীপক, এর মধ্যেও তোকে বেঁচে থাকতে হবে, কারণ এটাই সংসারের নিয়ম। হ্যাঁ, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যতদিন না তোদের একটা ছেলে হয়, তোদের ছেলে হলে তাকে আমি খেলা শিখিয়ে মস্ত বড় ফুটবল প্লেয়ার তৈরি করব, মস্ত বড় ফুটবল প্লেয়ার তৈরি করব, মস্ত বড় ফুটবল প্লেয়ার। Thank you.